सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা বৃহস্পতি দেবগুরু, তার যে বৈশিষ্ট্য, তার যে চরিত্র, তার ফলাফল ইত্যাদি নিয়ে একটু আলোচনা করব। আগের ভিডিওতে আমরা বৃহস্পতির যে চর্চা করেছি তাতে আমরা এই নিয়েই আলোচনা করেছি যে কতটা বৃহস্পতিকে আমরা খুব সহজ প্রাপ্য, সহজলভ্য বলে মনে করি। এবং যেহেতু তিনি দেবগুরু, যেহেতু তিনি ন্যাচারাল বেনিফিট, আমরা মনে করি যে তার দাক্ষিণ্য, তার কৃপা একেবারে খুব অনায়াসেই পাওয়া যাবে। সেটা যে একেবারেই সঠিক চিন্তাভাবনা নয়, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে, ভগবান জব দেতে হ্যাঁ তো ছপ্পড় ফাড় কে দেতে হ্যাঁ। তো 2025-এর 18ই অক্টোবর যেদিন দেবগুরুর সঞ্চার হবে মিথুন থেকে কর্কট রাশিতে, সেদিন আবার ধনতেরাস তিথি। সুতরাং অর্থ, ভাগ্য, প্রাচুর্য, সম্পদ, এই সমস্ত কিছুর যে গ্রহ, তারই সঞ্চার হচ্ছে ধনত্রয়োদশী তিথিতে। সুতরাং ভগবান ছপ্পর ফাড়কে দেঙ্গে, এই একটা চিন্তাভাবনা অলরেডি মানুষের মধ্যে শুরু হয়ে গেছে। হোল আইডিয়া হচ্ছে, আজকে আপনাদের সঙ্গে আলোচনা, এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে বৃহস্পতিকে ডেভেলপ করতে হবে আমাদের বৃহস্পতি সেই ক্ষমতাতেই নেই। একটা করে গ্রহ তো আমাদের জন্মছকে থাকবেই, কোনো না কোনো রাশিতে, কোনো না কোনো নক্ষত্রে, কোনো না কোনো ভাবে তো তার অবস্থান থাকবেই। কিন্তু তার কতটা কি স্ট্রেংথ, বৃহস্পতির জন্য যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বৃহস্পতির তত্ত্বটা হচ্ছে আকাশ তত্ত্ব, এথার। যেমন আমি আগের ভিডিওতেও বলেছি যে আমরা খুব গূঢ় তত্ত্ব আলোচনা করছি, ভেরি ডিপ প্রফাউন্ড ইনসাইটস। কিন্তু এই গূঢ় তত্ত্বের যে আধার, সেটা কিন্তু খুব মৌলিক, বেসিক, রুডিমেন্টারি টেনেটস। তো এই যে আকাশ তত্ত্ব, এই আকাশ তত্ত্ব কিন্তু বাকি সব তত্ত্বকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। আর আকাশ তত্ত্ব হচ্ছে প্রথম স্পন্দন, যে চেতনা স্তর, যে সাবস্টেন্স, যে সাবস্ট্র্যাটামের উপর সৃষ্টি ধারণ হয়ে আছে, সেই চেতনা স্তরের যে সৃষ্টির দিকে মুভমেন্ট, গতি, চেতনা থেকে যে সৃষ্টি, ভাইব্রেশন থেকে এনার্জি থেকে ম্যাটার। তো এই প্রথম ভাইব্রেটরি লেভেলটাই হচ্ছে আকাশ তত্ত্ব। এই জন্য চেতনা, কনসিয়াসনেস আর এথার, আকাশ তত্ত্বের মধ্যে ভেরি ফাইন লাইন। এবং এই আকাশ তত্ত্ব তন্মাত্রা হচ্ছে শব্দ। কথাই আছে শব্দ ব্রহ্ম। দ্য ফার্স্ট পয়েন্ট অফ সেপারেশন, প্রথম যে মুভিং অ্যাওয়ে হলো সূক্ষ্ম স্তর থেকে, সাটল থেকে, ফার্স্ট স্টেপ টুয়ার্ডস গ্রস, সূক্ষ্ম থেকে স্থূলের দিকে প্রথম যে পদক্ষেপ, প্রথম যে মুভমেন্ট, সেটা হচ্ছে আকাশ তত্ত্ব। সুতরাং ইট ইজ আ ভেরি সাটল, খুব হাই লেভেলের। এই আকাশ তত্ত্ব বাকি সব তত্ত্বকে গভর্ন করছে। বৃহস্পতির পজিশন যদি আমরা সৌরমণ্ডলে দেখি, আমরা যদি মহাজাগতিক অ্যাস্ট্রোনমি বলুন, জিওগ্রাফি বলুন, যাই বলুন, তো বৃহস্পতি মঙ্গলের পর অ্যাস্টেরয়েড বেল্ট, তারপর বৃহস্পতি।
তো জুপিটার ইজ দ্য ফার্স্ট গ্যাস জায়ান্ট, যার কোনো ভিতরে সলিড কোর নেই, এবং বৃহস্পতির নির্মাণ কি দিয়ে হয়েছে, বৃহস্পতির কনস্টিটিউশন কি দিয়ে তৈরি না, সবচেয়ে হালকা পদার্থ, লাইটেস্ট এলিমেন্ট হিলিয়াম অ্যান্ড হাইড্রোজেন, এবং বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বৃহৎ। এই যে হালকা পদার্থ গ্যাস জায়ান্ট, এটা একটা অন্য ক্ষেত্র হয়ে গেল। অ্যাস্ট্রয়েড বেল্টকে আপনি ক্রস করলেন, বর্ডার ক্রস করে তবেই বৃহস্পতিকে পাওয়া যাবে। বৃহস্পতি অন্য দেশ, তাহলে বর্ডার ক্রস করতে গেলে আপনার পাসপোর্ট লাগবে, আপনার ভিসা লাগবে, আপনাকে ইমিগ্রেশনে আটকেও দিতে পারে, আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেটা দেখবে, আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে কিনা দেখা হবে। সীমানা পার যখন করতে হবে তখন নানান রকম ফর্মালিটিস আছে। এবার তারের বেড়া ক্রস করে চলে গেলাম ওপারে, সেটা তো বৃহস্পতির ক্ষেত্রে হবে না। এই যে হালকা সবচেয়ে লাইটেস্ট মেটেরিয়াল দিয়ে তৈরি, অথচ সে সবচেয়ে বৃহৎ, বৃহস্পতির কারকতার মধ্যে নির্ভর হওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ ব্যাগেজ, এক্সেস ব্যাগেজ, আমাদের ব্যাগেজেরও একটা 30 কেজিস 40 কেজিস লিমিটেশন আছে, ক্যাপিং আছে। তাহলে বৃহস্পতির ক্ষেত্রে, বৃহস্পতির সঙ্গে কানেক্টেড হতে গেলে, সংযুক্ত হতে গেলে আমাদের নির্ভর হতে হবে, হালকা হতে হবে, এবং আমাদের ভার, বোঝা, বার্ডেন, লোড কোথায়? সবচেয়ে ভার, বোঝা, বার্ডেন, লোড তো এইখানে, মাথায়, চিন্তায়, এবং সেগুলো নানান রকম বিষয় থেকে। কিন্তু মূল এসেন্স যদি আমরা ট্রেস করার চেষ্টা করি, তাহলে সেখানে আমাদের যে অসন্তোষ, অতৃপ্ত আত্মা হয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, ডিসস্যাটিসফ্যাকশন, সেখান থেকেই ক্রেভিং, সেখান থেকেই আরো ডিজায়ার। এই জন্য বৃহস্পতি হচ্ছে কন্টেন্টমেন্ট, সন্তোষ, তৃপ্তির কারক গ্রহ। সন্তোষ পরম ধন, বহু ভাগ্যে মিলে। বৃহস্পতির মধ্যে যে এক্সপ্যানশনের কোয়ালিটিটা, এই যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা হায়েস্ট লেভেলের যদি না হয়, লোয়ার লেভেলের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হলে সেটা অ্যাকচুয়ালি কাউন্টার প্রোডাক্টিভ। আমরা গতদিনের আলোচনায় এটা বিশেষভাবে চর্চা করেছিলাম যে একটা লঘুকরণ করা, একটা খণ্ডন করা সাবজেক্টকে, রিডাকশনিস্ট ভিউ। তো এই অ্যাস্ট্রোলজি সাবজেক্ট, বেদাঙ্গ, বেদের চক্ষু, এর যে কমপ্লেক্স নেচারটা, এর যে স্তরগুলো, হাইয়েস্ট লেভেলকে না দেখলে তো হবে না। এই যে ধরুন আমাদের পঞ্চতত্ত্ব, আমরা যে আকাশ তত্ত্ব নিয়ে এই আলোচনা করলাম, তো পঞ্চতত্ত্বর আকাশ তত্ত্বকে না জানলে, পৃথ্বীতত্ত্বকে জানতে চেষ্টা করলে সেই জানার মধ্যে অনেক ফাঁক ফোকর থাকবে। এবার এই আকাশ তত্ত্বের পরের যে নেক্সট যে তত্ত্ব, বায়ু তত্ত্ব, তার কারক গ্রহ হচ্ছে শনি।
এবার এই সরলীকরণ করে, সিম্পলিফাই করে আমাদের যে একটা খুব শর্টকাট ধারণা হয়েছে, ধারণা শর্টকাট ঠিক আছে, তাও চলবে, কিন্তু লাইফে তো কোনো শর্টকাট হবে না, এবং ওই শর্টকাট ধারণা দিয়ে রেজাল্টস আমরা পাবো না। বৃহস্পতির যে গ্রোথ, এক্সপ্যানশন, ডেভেলপমেন্ট, তার মূল ব্যাখ্যা হচ্ছে যে মানব জাতিকে আরো উন্নত করা। পশুর পর এই যে মানবজনী, এই যে লেভেল অফ এভলিউশনে আমরা আছি, এই এভলিউশনে পশু স্তর থেকে মানুষের স্তরের প্রধান পার্থক্যটা হচ্ছে, এক হচ্ছে আমাদের খাড়া শিরদাঁড়া, ইরেক্ট স্পাইনাল কর্ড, আরেকটা হচ্ছে আমাদের মন, আরেকটা হচ্ছে খুব বড় আকারের নিওকর্টেক্স ইন দ্য ব্রেন। এবার এই মানবজনীর পরের যে লেভেল, এভলিউশনারি স্টেজ, সেই নেক্সট এভলিউশনারি স্টেজের যে পোটেনশিয়ালটা, যে সম্ভাবনাটা, সেটাই মানব জীবনের, এই মানবজনীর মধ্যেই কিন্তু এমবেডেড করা আছে, গাঁথা আছে। এই নেক্সট লেভেলের যে আমাদের এভলিউশনারি স্টেজ, আমরা যদি বলি নেক্সট স্পিসিস, পরের প্রজাতি, সেই টার্মিনোলজিও যদি আমরা ইউজ করি, তাহলে নেক্সট লেভেল অফ এভলিউশনে আরো অনেক বেশি ক্ষমতা থাকবে। আমরা মানবজাতি সব সময় হায়ার পাওয়ার্স খুঁজছি, ক্ষমতা আমাদের কাছে একটা বিরাট চাওয়ার বিষয়। অলওয়েজ সিকিং মোর পাওয়ার, মোর ক্যাপাসিটি, এবং এই পাওয়ার, ক্যাপাসিটি, অ্যাবিলিটির খোঁজেই কিন্তু বিজ্ঞানের আবিষ্কার, এবং সেখান থেকে টেকনোলজি, প্রযুক্তি। কেন মানুষের এই খোঁজ? কারণ মানুষের শরীরের ভিতরেই, মানুষের গঠনের মধ্যেই একটা বীজ আছে সুপার পাওয়ারের, seed of infinite possibilities exists in the human body itself. আমরা যাকে কুণ্ডলিনী শক্তি বলি, তন্ত্র সাধনায় যে কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করা হয়, সেই কুণ্ডলিনী শক্তি আমাদের মূলাধার চক্রে, অর্থাৎ শরীরের পিছনের অংশে, আপনারা অনেকেই জানেন, যেখানে মেরুদণ্ড শুরু হচ্ছে, সেখানে একটা সর্পাকারে 3.5 প্যাচ কুণ্ডলী পাকিয়ে অবস্থান করা আছে। যোগীদের বিশেষ যোগের উপলব্ধির অবস্থায় এই উপলব্ধি হয়েছে, এবং সেটা আমাদের শাস্ত্র থেকে আমরা জেনেছি। দ্য যোগিক কনসেপ্ট, যোগিক ভিশন, এই কুণ্ডলিনী শক্তি, লাইফ এনার্জি, অ্যাকচুয়ালি একটা এভলিউশনারি এনার্জি। এই কুণ্ডলিনী শক্তি যখন শিশুর জন্ম হয়, when a child is born, তখন এই কুণ্ডলিনী শক্তি পূর্ণ মাত্রায় জাগ্রত থাকে। কারণ শিশু মাতৃ গর্ভ থেকে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, তার ওই বর্ডার ক্রস করার মতো সিচুয়েশন। এই মঙ্গলের পর অ্যাস্টেরয়েড বেল্ট, অ্যাস্টেরয়েডের বেল্টের পর বৃহস্পতি,
তো বর্ডার ক্রস করলে, অন্য দেশে গেলে, অন্য প্রান্তে, অন্য ক্ষেত্রে গেলে আপনার সেই জায়গার সঙ্গে অ্যাডাপ্টেশন, ওরিয়েন্টেশন, অ্যাক্লিমাটাইজেশন, তো এই সব কিছুর জন্য একটা সাপোর্ট সিস্টেম দরকার। আপনি যে অ্যাক্লিমাটাইজ করবেন, কিভাবে করবেন? কিছু তো আপনাকে ইন্ডাকশনের জন্য সহায়তা চাই। অন্য দেশে যাবেন, ভাষা কিছুই তো বুঝবেন না। তো শিশু যখন জন্মাচ্ছে তখন তার কুণ্ডলিনী পূর্ণমাত্রায় জাগ্রত। তারপর ধীরে ধীরে তার মধ্যে বাবা মা, পরিবার, সমাজের নানান রকম সংস্কার প্রবেশ করছে এবং সে মানব জীবনের সঙ্গে, এই গর্ভ থেকে বেরিয়ে জগৎ সংসারের সঙ্গে সে ধীরে ধীরে মিলে সুর তুমারা হামারা করে সে যখন সেট হয়ে গেল, তখন কুণ্ডলিনী তার নিজের ইগো, নিজের বুদ্ধি, অহংকার জাগ্রত হয়ে গেল। কুণ্ডলিনী আবার শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন, সুপ্ত হয়ে গেল। আবার কুণ্ডলিনী জাগ্রত হয় মৃত্যুর সময়। এই জন্য মৃত্যুকে মানুষ এত ভয় পায়, তার ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে কুণ্ডলিনী যখন জাগ্রত হয় তখন এটা অভাবনীয়, অভূতপূর্ব অনুভূতি, দ্য ওভারওয়েলমিং এক্সপিরিয়েন্স। তো জন্মের কিছু পর থেকে মৃত্যু অবধি কুণ্ডলিনী ইজ অ্যাসলিপ, সুপ্ত অবস্থায় থাকে। কিন্তু এই কুণ্ডলিনী এনার্জিটা, শক্তিটা মানুষকে সব রকম শক্তি, ক্ষমতা, সিদ্ধি প্রদান করতে পারে। কুণ্ডলিনী জাগ্রত হলে মানুষের মধ্যে প্রকৃত প্রসার, বিস্তার, ডেভেলপমেন্ট, গ্রোথ, এক্সপ্যানশন হয়। এই এক্সপ্যানশন, এই যে আমরা সুপার হিউম্যান বলি, এই যে ধরুন যত নাম করা প্রবাদ প্রতিম যত মানুষ আছেন বিভিন্ন ক্ষেত্রে, হিস্টোরিয়ান, সাহিত্যিক, গান বাজনা, বৈজ্ঞানিক, স্পোর্টসম্যান, যাদের মধ্যেই আমরা একটা হিরোইক কোয়ালিটি দেখি, সাধারণ মানুষের চেয়ে বেশি ক্যাপাসিটি দেখি, এক্সট্রাঅর্ডিনারি আমরা অসাধারণ বলি সমস্ত ফিল্ডে, তাদের মধ্যে ওই এক্সট্রা ক্যাপাসিটি, এক্সট্রা অ্যাবিলিটিগুলো কোত্থেকে এলো? তাদের কুণ্ডলিনী শক্তি কোনো না কোনোভাবে একটা পার্সেন্ট জাগ্রত, এবং তখন একটা অন্য স্তরের ইন্টেলিজেন্স, অন্য স্তরের ব্রেন ফাংশন, মাইন্ড, মেন্টাল ফাংশনটাই পরিবর্তন হয়ে যায়। আপনাকে কিছু শিখতে, জানতে, বুঝতে হবে না, ওটা অটোমেটিক আপনি জানবেন। শিশু যখন জন্মালো, সে কি করে জানছে, বুঝছে যে মায়ের স্তন্যপান করতে হবে? কে তাকে বলে দিচ্ছে? তাকে ওই কুণ্ডলিনী শক্তি বলে দিচ্ছে, কারণ তখন তার ইন্টারনাল অপারেটিং সিস্টেম তাকে মেসেজেস দিচ্ছে, তাকে গাইডলাইন্স দিচ্ছে, তাকে ডাইরেকশন দিচ্ছে।
তো এই কুণ্ডলিনী জাগ্রত হলে আমরাও সেরকম ডাইরেকশনস পাবো, সেই অ্যাসিস্ট্যান্স পাবো। কুণ্ডলিনী এনার্জিটা, শক্তিটা একটা অপারেটিং সিস্টেম, যে অপারেটিং সিস্টেম আমাদের মানব জনির অপারেটিং সিস্টেমের চেয়ে অনেক অনেক বেশি উন্নত। এখন সাধারণভাবে আপনি যদি হঠাৎ সব কিছু দেখতে বুঝতে পারি, তাহলে সেটা আমাদের পক্ষে গ্রহণ করা, হজম করা, অ্যাসিমিলেট করা অসম্ভব হয়ে যাবে। আমাদের একটা ক্ষমতা চাই, ওভারওয়েলমিং এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এই জন্য আমাদের সব ক্যাপিং করা আছে, এতটা সাউন্ডের উপরে আমরা শুনতে পারবো না, এতটা ডিস্টেন্সের বাইরে আমরা দেখতে পারবো না। আমাদের একটা ভিজিবল লাইট আমরা দেখতে পারি, আমরা মাইক্রোওয়েভ, এক্সরে, রেডিও ওয়েভ, ইনফ্রারেড এগুলো আমরা দেখতে পারি না, আমাদের সে ক্ষমতা নেই। কুণ্ডলিনী শক্তি যখন আপনার জাগ্রত হবে, তখন এই সব ক্ষমতা খুলে যাবে। তখন আপনি হঠাৎ ফ্রেঞ্চ, জার্মান, চাইনিজ, ল্যাটিন, স্প্যানিশ, যার যেরকম জাগরণ হবে তার উপর নির্ভর করে সব রকম ভাষা বলতে পারবেন। আপনি গিটার তুলে গিটার বাজাবেন, তবলায় বসে তবলা বাজাবেন, হারমোনিয়াম নিয়ে হারমোনিয়াম বাজাবেন। আপনাকে বাইরে থেকে কোনো প্রশিক্ষণের প্রয়োজন হবে না, ইন্টারনাল ট্রেনিং হয়ে যাবে, ইন্টারনাল ন্যাচারাল ক্যাপাসিটি হয়ে যাবে। ভিতরেই একটা অপারেটিং সিস্টেম আছে। এই যে এখন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিংয়ের যে কনসেপ্টটা এসছে, এটা নিয়ে একটু ভাবুন। মেশিন লার্নিং মানে কি? মানুষ চেষ্টা করছে যন্ত্রকে ক্যাপাসিটি প্রদান করার, যন্ত্রকে প্রস্তুত করার, যে যন্ত্র অনেক কাজ করে ফেলবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষ তার নিজের বুদ্ধি, ইন্টেলিজেন্স, ক্যাপাসিটিকে যন্ত্রের মধ্যে, মেশিনের মধ্যে প্রবেশ করাচ্ছে। যন্ত্র কি? যন্ত্র একটা ইনঅ্যাক্টিভ, ইউজলেস জিনিস। মানুষ তাকে ক্যাপাসিটি প্রদান না করলে যন্ত্রের কোনো ক্যাপাসিটি নেই। যন্ত্র সবের মতো, সবের মধ্যে যখন প্রাণ শক্তি প্রবেশ করছে, তখন সব শিবে পরিণত হচ্ছে। তো মানুষও সেই রকম যন্ত্রকে প্রাণ শক্তি প্রদান করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই ইজ দ্য প্রাণ শক্তি, প্রাণা, যেটা মানুষ যন্ত্রকে প্রদান করছে। আসলে মানুষ ধীরে ধীরে, এই যে এখন 2025 থেকে বৃহস্পতির অতিচার গতি, আমরা ভবিষ্যমালিকাতে যে নানান রকম প্রেডিকশন পাচ্ছি, সিদ্ধগুরুরা যে বলছে যেটা হিউজ চেঞ্জ ওভার হচ্ছে 2025 থেকে 2032, 7 বছর, সেই মাসাই মারার গ্রেট মাইগ্রেশনের মতো। এই যে সময়টা, এই সময়গুলো কি? এই সময়গুলো যে নেক্সট লেভেল অফ এভলিউশন আসছে, এবং এক একটা জোন আছে, এক একটা পকেটস অফ টাইম আছে, যখন খুব র্যাপিডলি, খুব দ্রুত গতিতে এই পরিবর্তন, এই উত্তরণ, এই ডেভেলপমেন্টটা হবে।
2025 থেকে 2032 এরকম একটা সময়। এবং এই জন্য বৃহস্পতি দেবগুরুর এখানে বিশেষ ভূমিকা, কারণ দেবগুরুই তো সেই এক্সপ্যানশনের কারক। দেবগুরুই তো আপনাকে সেই উইজডম, সেই প্রজ্ঞাটা দেবে। উইজডম প্রজ্ঞা মানে কি? উইজডম প্রজ্ঞা মানে এই কুণ্ডলিনী শক্তির ক্যাপাসিটিটা, যে আপনাকে কিছু লেখাপড়া, পাঠ, অধ্যয়ন, কোনো এডুকেশন, নলেজ অ্যাকোয়ার করতে হবে না। নলেজ অ্যাকোয়ার করে আপনি যা জানবেন সেটা ডাইরেক্ট আসছে আপনার কাছে, কসমিক ইন্টেলিজেন্স। সেটা হচ্ছে উইজডম। এই বৃহস্পতি এখানে প্রিন্সিপাল প্লেয়ার। এবং একই সঙ্গে দেখুন এই সময়তেই কিন্তু রাহু বিশেষভাবে অ্যাক্টিভ হয়েছে। এবং এই সময় রাহু বৃহস্পতির দৃষ্টি বিনিময় চলছে। এই রাহু হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে মানবজাতি অন্তরের যে প্রেরণা, কুণ্ডলিনী শক্তির যে প্রেরণা, সেই প্রেরণায় অনুপ্রাণিত হয়ে বহির্জগতে তার বহিঃপ্রকাশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজ্ঞানের আবির্ভাব যখন হয়েছে তখন থেকেই মানবজাতির চেতনার মধ্যে একটা বহির্মুখী পরিবর্তন এসছে, অন্তর্মুখী থেকে বহির্মুখী। তো এই যে বাইরের বহির্মুখী, বহির্জগতের যে ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে রাহুর কারকতা, এটা মানব জাতির এখন যেহেতু বিশেষভাবে ফোকাসটা আউটওয়ার্ড, এখন 2023-24 থেকে একটা স্পিরিচুয়ালিটির একটা হরপাবান শুরু হয়েছে, কিন্তু তার মধ্যে অনেক বেনজলই আছে, বাট একটা চেঞ্জ ওভার এসেছে। তো তাতে মেন ইম্প্যাক্টটা কিন্তু আউটার ওয়ার্ল্ডে হচ্ছে। এই বৃহস্পতি হচ্ছে সেই এক্সপ্যানশনের কারক গ্রহ, সেই একটা ট্রান্সফরমেশন। আমরা সাধারণত ট্রান্সফরমেশন বলতে 8th হাউসকে বুঝি, শনিকে বুঝি, কিন্তু বৃহস্পতির মধ্যে যে এক্সপ্যানশনের কোয়ালিটিটা, সেই এক্সপ্যানশনটা হলেই তো ট্রান্সফরমেশনটা হবে। এবং বৃহস্পতি আকাশ তত্ত্ব, এই জন্য বহু বহু মানুষের জীবনে, আমি যে কত কর্কটের বৃহস্পতি হরোস্কোপ দেখেছি যেখানে কপর্দক শূন্য, আর্থিক অবস্থা সাংঘাতিক খারাপ, ঋণে জর্জরিত। সুতরাং বৃহস্পতির এই পজিশনগুলোকে নিয়ে আমাদের যে ভুল ধারণা তৈরি হয়েছে, সেগুলো থেকে আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল, অতি শীঘ্র বেরোতে হবে এবং শুরু করতে হবে বৃহস্পতিকে ডেভেলপ করা। বৃহস্পতি প্রোটেকশনের কারক, আমাদের রক্ষাকর্তা। ওই মহাকাশে যত কমেটস ইত্যাদি আসে, ধূমকেতু ইত্যাদি, সেখান থেকে পৃথিবীকে বাঁচায়। বৃহস্পতি তার ম্যাগনেটিজম দিয়ে ডিফ্লেক্ট করে দেয়। আসলে এই প্রোটেকশনের অর্থ কি? বৃহস্পতি দেবগুরু আমাদের কোন বিপদের হাত থেকে রক্ষা করছে? এই যে মায়া, এই যে আমরা মানবজনীর যে স্তরে আছি, এই যে রাহুর প্রভাব,
এই যে মায়ার প্রহেলিকা, এই যে মায়াজাল, সেখান থেকে আমাদের রক্ষা করছে। আমাদের যে আত্মস্বরূপ, আমাদের যে ট্রু আইডেন্টিটি, আমাদের যে ট্রু পোটেনশিয়াল, সেই ট্রু পোটেনশিয়ালের থেকে সরে গিয়ে আমরা বিক্ষিপ্ত হয়ে রাহুর প্রভাবে আমাদের কর্মের পাশে আবদ্ধ হয়ে আমরা এই মায়া জালে, এই ইলিউশনে আমরা এই জগতে সংসারে মত্ত হয়ে আছি। এখান থেকে বৃহস্পতি আমাদের রক্ষা করে। আমি গত ভিডিওতে আলোচনা করেছি যে অর্থ, বৈভব, সম্পদ, প্রাচুর্য আমরা এক্সপিরিয়েন্স করি লাইফে, এগুলো সব রাহুর। 18 অক্টোবর ধনতেরাসের দিন ছাপ্পর ফারকে যে ভগবান দেবেন আমাদের, দিস ইজ দ্য টাইম। পুনর্বসু নক্ষত্রের বৃহস্পতি is the time to return to our true self. রিকভারির সময়, মোক্ষর সময়, সাপ মোচনের সময়, উদ্ধারের সময়। এই সময় আমাদের 9th হাউস হায়ার মাইন্ড, 9th হাউস বিলিফ সিস্টেম। আপনি আপনার বিলিফ সিস্টেমটা কি? আমরা যদি রিলিজন নিয়েই ভাবি, কারণ 9th হাউস রিলিজনেরও হাউস, এক একটা ধর্ম মতের মানুষ এক এক রকম তাদের জীবনযাপন, ডিপেন্ডিং অন দ্য ধর্মমত। তো আপনার যে বিলিফ সিস্টেমটা, দ্যাট ইজ ইয়োর অপারেটিং সিস্টেম। আমাদের এই শরীরের মধ্যে, শরীরতন্ত্রে আমাদের লিভার, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন, লাংস, হার্ট, কিডনি, সার্কুলেটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এগুলো সব আমাদের অপারেটিং সিস্টেমের অংশ। কিন্তু এই সমস্ত কিছু, এই যে আমাদের যে ফিজিক্যাল যে আর্কিটেকচারটা, তার অন্তরালে আরেকটা অপারেটিং সিস্টেম আছে। সেই যে অন্তরালে যে অপারেটিং সিস্টেম, যেটা ডরমেন্ট আছে, যেটা সুপ্ত আছে, সেটাকেই বলা হচ্ছে কুণ্ডলিনী শক্তি। ওই ডরমেন্ট সুপ্ত অপারেটিং সিস্টেমটা জাগ্রত হলে আমাদের পুরো রেঞ্জ ক্যাপাসিটিটাই অন্যরকম হয়ে যাবে। অ্যাবিলিটিস, ক্যাপাসিটিস, দক্ষতা অন্যরকম হয়ে যাবে। জাস্ট হাইপোথেটিক্যালি ফর আর্গুমেন্ট সেক বলছি, যেমন পিছনেও দেখতে শুরু করতে পারেন। আমাদের দৃষ্টিটা কি, আমরা সামনে দেখি, আমরা সাইডে বা পিছনে দেখতে পারি না, বা ডাইরেক্ট উপরে দেখতে পারি না। কুণ্ডলিনী জাগ্রত হয়ে গেলে আপনার একদম 360 ডিগ্রিজ ভিউ হয়ে যাবে পুরো। আপনি সব রকম ভাষা বলতে পারেন। আমরা ওই গুপি গাইন বাঘা বাইনে যে ভূতের রাজা দিল বর, এই যে আমরা যে সমস্ত বিষয়কে আজগুবি বলি, ফ্যান্টাসি বলি, যে বিষয়গুলোকে, ফ্যান্টাসি হলেও তো মানব চেতনার মধ্যে, মানব অ্যাওয়ারনেসের মধ্যে, আমার থিঙ্কিংয়ের মধ্যে তো এসেছে। আমি সেটাকে সুস্বাগত বলে গ্রহণ করিনি, আমি সেটাকে ফ্যান্টাসি বলে দূরে সরিয়ে রাখছি। কিন্তু আমার মনের মধ্যে সে ভাবটা এসছে কেন, এবং এসছে কোথা থেকে? তার অস্তিত্ব কোথাও না কোথাও তো আছে, যেখান থেকে বিম করছে ওই কুণ্ডলিনী শক্তি।
এবং বৃহস্পতি গ্রহর চুম্বকীয় শক্তি, ম্যাগনেটিক পাওয়ারটা সবচেয়ে বেশি। তো জুপিটার উইল ড্র ইউ, বৃহস্পতি আপনাকে আকর্ষণ করবে, করে ওই হায়ার লাইফ, হায়ার মাইন্ডের দিকে নিয়ে যাবে। তো আমাদের এখন যেটা পরম কর্তব্য সেটা হচ্ছে মেষ থেকে মীন রাশি লগ্নের কি ফল হবে বৃহস্পতির কর্কটে সঞ্চার হলে, সেই নিয়ে ভাবনা চিন্তা না করে পুনর্বসু নক্ষত্রে অবস্থিত বৃহস্পতি 18 জুন 2026 অবধি, এই সময় আমরা আমাদের যে প্রকৃত ডেভেলপমেন্ট, গ্রোথ, অ্যাডভান্সমেন্ট, ট্রান্সফরমেশন এবং হায়ার পোটেনশিয়ালের যে ব্লুপ্রিন্টটা আছে আমাদের প্রত্যেকের মধ্যে, সেই হায়ার পোটেনশিয়ালের ব্লুপ্রিন্টটাকে আমরা কি করে জাগ্রত করতে পারি সেই নিয়েই কিন্তু আমাদের চিন্তাভাবনা করতে হবে। একবার যখন আপনার হায়ার লেভেল, হায়ার ডোমেন, হায়ার মাইন্ড বৃহস্পতি অ্যাক্টিভেটেড হয়ে যাবে, তখন আপনাকে আর ভাবতে হবে, বৃহস্পতি নির্ভর, কোনো ভাবনা চিন্তার ব্যাগেজই থাকবে না যে আমি চাকরি পাবো কিনা, চাকরি আমার থাকবে কিনা, কত টাকা পাবো, টাকা আমার বাড়বে কিনা, সাংসারিক সুখ হবে কিনা, সংসার হবে কিনা। তখন এভরিথিং উইল হ্যাপি, তখন অটো পাইলট মোডে চলে যাবে, সংকল্প সিদ্ধ হয়ে যাবেন আপনি। এই জন্য এত সহজে বৃহস্পতির ফল পাওয়া যায় না। তো বৃহস্পতিকে লেট আস ওয়ার্ক অন আওয়ার জুপিটার। আমি আপনাদের কিছু জুপিটার সংক্রান্ত উপায়, প্রক্রিয়া বলেছি। দেবমাতা অদিতি সংক্রান্ত, অষ্টবসু সংক্রান্ত। আর অ্যাকচুয়ালি এই সময় এতগুলো স্পেশাল তিথি চলছে, দেবীপক্ষ, পিতৃপক্ষ, গণেশ চতুর্থী গেল, তারপরে আমাদের ধনতেরাস আসছে, শ্রী শ্রী শ্যামা পুজো আসছে, তারপর থেকে কিন্তু আমাদের কোমর বেঁধে লেগে পড়তে হবে। এবং সেটা নিয়ে আমি আপনাদের অতি অবশ্যই বিস্তারিত, বৃহস্পতিকে কি করে আমরা আপগ্রেড করব, আমাদের বৃহস্পতিকে এফেক্টিভ করব কিভাবে, সেই নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তবে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটা আমাদের বুঝে নিতে হবে যে বৃহস্পতি সম্বন্ধে আমাদের ধ্যান ধারণাটা একেবারে কমপ্লিটলি ভুল, এবং বৃহস্পতিকে অ্যাক্সেস করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং as difficult as it is important. Sarvam Shivamam Shivananta Shivkriparam.